খুব ভয়াবহ আকার ধারণ করে, সেটা হোক কাশি, সেটা হোক সর্দি, সেটা হোক যে কোনো ধরনের ডিসচার্জ, ভয়াবহতা এর ভিতরে আছে। বিশেষ করে দেখেন এই রোগীগুলো মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে থাকে, অর্থাৎ এদের মন মেজাজ অধিক পরিমাণে খিটখিটে, এদের আচার আচরণ খুবই রুডি থাকে এবং এরা খুব বেশি পরিমাণে ব্যস্ত বাগিশ হয়ে থাকে। অর্থাৎ মার্কারি গ্রুপের মেডিসিন গুলোর এই বিশেষত্ব গুলো বেশি বেশি দেখা যায়। বিধায় যে সকল মার্কারি মেডিসিন আছে এই মেডিসিন গুলো পড়ার সময় অবশ্যই তার মাইন্ড সিমটমে এই সকল লক্ষণগুলো আপনি একটু খুঁজে দেখবেন, পাবেন। তো দেখেন এর প্রুভার, এই মার্কসলের প্রুভার ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার এবং ডক্টর হেরিং এর প্রুভার এবং এর মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা ফার্স্ট গ্রেডের অ্যান্টিসিফিলিটিক মেডিসিন হিসেবে বিবেচিত করতে পারি। অর্থাৎ এই যে মার্কসল, এই মার্কসল মেডিসিনটাকে মূলত আপনার সিফিলিক অর্থাৎ সিফিলিস মায়াজমের কিং বলা হয়, অর্থাৎ রাজা বলা হয়। তার কারণ দেখেন, আমরা যেমন সাইকোটিক মায়াজমের রাজা হিসেবে সর্বপ্রথমে আমরা সুজাকে চিন্তা ভাবনা করি, সুজাকে প্রথমে চিন্তা করি, তারপরে যে আমরা মেডোইনামকে চিন্তা করি, মেট্রনসালকে চিন্তা করি। কিন্তু এই যদি আমরা সিফিলিটিক মায়াজমের দিকে যাই, তাহলে প্রাইমারি স্টেজে আমরা কিন্তু মার্কসলকে সর্বপ্রথম প্রাধান্য দিতে পারবো। অর্থাৎ মার্কসল সিফিলিটিক মায়াজমের প্রথম ধাপ হিসেবে কিন্তু আমরা বলতে পারি। সুতরাং মার্কসল মেডিসিনটা সম্পর্কে আমাদের জানতে গেলে একটা সিফিলিটিক মায়াজমের রোগী সম্পর্কে কিন্তু অর্ধেকের বেশি অর্থাৎ 70% ধারণা কিন্তু চলে আসবে। আমি মনে করি যে সকল মানুষগুলো এই মার্কসল মেডিসিনটা সম্পর্কে ধারণা রাখবে, এরা কিন্তু এই সিফিলিটিক মায়াজম সম্পর্কে তাদের একটা ভালো ধারণা চলে আসবে। কারণ সিফিলিটিক মায়াজমের যতগুলো লক্ষণ আছে প্রায় অধিকাংশ লক্ষণগুলো কিন্তু এই মার্কসল কভার করে আছে। যেমন দেখেন সুজাকে যখন আমরা আলোচনা করি, সুজাকে আলোচনা করার সময় কিন্তু আমরা দেখি যে সুজার ক্ষেত্রে সাইকোটিক মায়াজমের অনেকগুলো লক্ষণ আমরা খুঁজে পাই। যেমন দেখেন আমরা যখন সালফারকে আলোচনা করি কিংবা সরিনামকে আলোচনা করি, তখন কিন্তু শরিক মায়াজম সম্পর্কে কিন্তু অনেকগুলো লক্ষণ আমরা পেয়ে যাই। সুতরাং এই মার্কসলকে যখন আমরা আলোচনা করব এবং মার্কসলকে অন্যান্য মেডিসিনের সাথে তুলনা করব, তখন কিন্তু দেখবেন যে সিফিলিটিক মায়াজমের সকল লক্ষণ প্রায় এখান থেকে চলে আসে। অর্থাৎ এই মেডিসিনটা সম্পর্কে জানাটা আমাদের প্রত্যেকের উচিত। বিধায় অবশ্যই আমি এখানে যারা আজকে আছেন, উপস্থিত আছেন, প্রত্যেককে অনুরোধ করবো আপনারা অন্তত পক্ষে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবেন। এবং শুধু শোনা না, আমার স্যার একটা কথা বলতেন যে মেডিকা পড়ার সময় শুধুমাত্র পড়লে হবে না, শুধুমাত্র মুখস্থ করলে হবে না। মেডিকা পড়তে গেলে প্রথমে আপনার কি করতে হবে, আত্মস্থ করতে হবে, অর্থাৎ আত্মার ভিতরে গেঁথে নিতে হবে। এরপরে ঠোঁটস্থ করতে হবে, অর্থাৎ আত্মাকে যখন আমি আত্মার ভিতরে গেঁথে নিব, তখন আমরা ঠোঁটে অর্থাৎ মুখের ভাষায় কিন্তু মার্কসলটা, মুখের দিকে তাকাই কিন্তু মার্কসলটা বলে দিতে পারি, কিন্তু অন্যান্য মেডিসিন কিন্তু বলে দিতে পারি। এরপরে প্রথমে আত্মস্থ করা হবে, তারপর ঠোঁটস্থ, তারপর হস্তস্থ, অর্থাৎ হাতের মাধ্যমে। এই অর্থাৎ হাতের মাধ্যমে বলা হয়েছে মূলত হচ্ছে যে আমরা ওষুধ লেখার সময় মার্কসলকে ওই মেডিকেল ঔষধগুলোকে প্রথমে আত্মস্থ করলাম, তারপর ঠোঁটস্থ করলাম, তারপরে হাতের মাধ্যমে লেখনির মাধ্যমে এই মেডিসিনটা রোগীকে প্রয়োগ করলাম, তাহলে মেডিকেল কিন্তু পড়া আমাদের সার্থক। ঠিক তেমনি দেখেন এই যে মার্কসল মেডিসিনটা আমরা পড়তেছি, এখানে মার্কসল মেডিসিনের যে সকল লক্ষণগুলো আমরা বেশি বেশি খেয়াল করব, দেখেন সে লক্ষণগুলোর ভিতরে এদের মায়াজমেটিক দিকটা অবশ্যই খেয়াল করব। এক, দ্বিতীয়ত এই মার্কসল মেডিসিনের যে
কাতরতাটা আছে, কাতরতার দিকেও খেয়াল করব। যদি এর কাতরতাটা দেখি তাহলে কিন্তু উভয় কাতর, এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই একটু মাথায় রাখতে হবে। মার্কসনের মেডিসিনের রোগীরা অবশ্যই উভয় কাতর হয়ে থাকে। এছাড়াও যদি আমরা রোগীকে একটা ইনভেস্টিগেশনে রাখি, পর্যবেক্ষণে রাখি, তাহলে এদের যদি বলা হয় তুমি জিভটা লম্বা করো, জিভটা বের করো, জিভা বার করলে দেখবেন যে এদের জিভায় দাঁতের ছাপ আছে, অবশ্যই দাঁতের ছাপ আছে। যদিও যে সকল ঔষধগুলো ফার্স্ট গ্রেডের অ্যান্টিসিফিলিটিক, এই সকল মেডিসিনের রোগীদের কিন্তু জিভায় দাঁতের ছাপ থাকে। আমরা শুধু জিহ্বায় দাঁতের ছাপ থাকলে, যেমন গতদিন আমি একটা কথা বলেছিলাম যে লবণ খেলেই যে শুধু নেট্রামির হবে এটা না, সাইলেশিয়া হতে পারে, সানিকুলা হতে পারে, সরিনাম হতে পারে, পূজা হতে পারে, এ সকল মেডিসিন গুলো আসতে পারে। ঠিক তেমনি দাঁতের ছাপ থাকলে যে শুধু মাকসল এটা না, সিপিলিনাম আসতে পারে, অ্যাসিড নাইট্রিক আসতে পারে, কিংবা আপনার অরমেট আসতে পারে, অন্যান্য মেডিসিন গুলোতেও কিন্তু দাঁতের ছাপ পাওয়া যেতে পারে। বিধায় আমাদের এদিকে খেয়াল রাখা দরকার। তো রোগীকে যদি বলা হয় যে জিহ্বাটা বার করো, তাহলে ও জিহ্বাটা বার করবে, রোগীর পক্ষে রোগী কিন্তু জিহ্বাটা বার করবে। এক, দ্বিতীয়ত হচ্ছে ওর জিহ্বা বার করার পরে দেখবেন যে জিহ্বায় দাঁতের ছাপ আছে। এর পরবর্তীতে রোগীকে যদি আপনি প্রশ্ন করেন যে তোমার কি লালা আছে কিংবা লালা হয়, ও কিন্তু আপনার অকাতরে কোনো কথা না বলে শুধু বলতো যে হ্যাঁ অবশ্যই আছে, এবং এই লালাটা কখন হয় বেশি, উনি কিন্তু এই কথাটা বলবে যে আমার লালাটা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার ওই মাঝে নেটওয়ার্কের ডিস্টার্ব হতে আর কি। তো এই যদি ডিসি আকর্ষণ একটু মাইক্রোফোন গুলোকে অফ করে দিন, দয়া করে আপনারা মাইক্রোফোনটা অফ করেন, তাহলে আমাদের সুবিধা হয়। কারণ আপনি যখন মাইক্রোফোন অন করে রাখবেন তখন আমাদের হয়তো আমি একটু অন্যমনস্ক হই, কিংবা আমি ওদিকে একটু খেয়াল করতে করতে এদিকে আমার অবস্থা হয়ে যায় যে আমি লাইন থেকে বিচ্যুত হয়ে যায়। তো যে কথা বলছিলাম যে এই মাকসলের ক্ষেত্রগুলোতে কি হয় যে জিহ্বা বার করার পরে তার জিহ্বায় দাঁতের ছাপ থাকবে, তার মুখে লালা থাকবে এবং জিহ্বাটা পুরু থাকবে। যেমন দেখেন আমরা গ্রাফাইটিসের রোগীদের সবকিছুতে পুরু ভাব দেখি, সেটা জিহ্বা হোক, সেটা ঠোঁট হোক, তাদের চামড়া হোক, এগুলো পুরু দেখি। ঠিক তেমনি মাকসলের রোগীদের জিহ্বাটা পুরু থাকে। এবং মাকসলের রোগীদের যে জিনিসটা আরো বেশি পাওয়া যায় সেটা হচ্ছে যে এদের রোগীদের ভিতরে আপনি দেখবেন যে জিহ্বা পুরুষ হোক, জিহ্বায় কিন্তু ওদের যথেষ্ট পরিমাণে মানে সরস ভাব আছে। জিহ্বায় সরস ভাব বলতে জিহ্বায় কিন্তু এই মোটামুটি লালা আছে, থুতু আছে, কিন্তু এদের লালা থুতু থাকার পরেও কিন্তু এরা কৃপাসক্ত হয়ে থাকে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং মার্কসের আরো একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যত তত। আমরা সিমিসিফিউগাতে পড়েছি যে যত পরিমাণের ডিসচার্জ হয়, অর্থাৎ মাসিক সিরাপ ডিসচার্জ হয়, তত বেশি এতে ব্যথা হয়। ঠিক তেমনি মার্কসের রোগীদের যত তত কথাটার ভিতরে যে জিনিসটা পাই সেটা হচ্ছে যত বেশি ঘাম হয়। মার্কসের রোগীদের যত বেশি ঘাম হয়, গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন যে মার্কসের রোগীদের যত বেশি ঘাম হবে এদের তত বেশি রোগ বাড়বে মার্কসের রোগীদের। এখন রোগীকে আপনি জিজ্ঞাসা করলেন যে আপনার কি ঘাম হয়, উনি কিন্তু এই কথা বলবে হ্যাঁ অবশ্যই ঘাম হয়, আর যত বেশি ঘাম হচ্ছে তত বেশি যেন আমি অস্বস্তি বোধ করতেছি, অসুস্থ হয়ে যাচ্ছি। রোগীর ইনভেস্টিগেশনে এই কথাটা বলবে। এবং রোগীকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কি ডান পাশ চেপে ঘুমাতে পারেন, রোগী কিন্তু ওই কথাটা বলবে যে আমি কখনোই ডান পাশ চেপে ঘুমাতে পারি না। বিশেষ করে যারা লিভারের ডিজিজে ভোগে, লিভারের সমস্যা ভোগে,
এই সকল রোগীগুলো কখনোই এরা ডান পাশ চেপে ঘুমাতে পারে না। এবং মনে রাখবেন, মার্কসল যেহেতু সিফিলিটিক মায়াজামকে কাভার করে আছে, সেহেতু এই মার্কসলের রোগীদের সকল রোগগুলো রাত্রকালীন সময়ে বাড়বে। সন্ধ্যার পরবর্তী সময়ে আস্তে আস্তে এদের রোগটা বৃদ্ধি পাবে। এবং এদের এই সকল রোগীদের, মার্কসলের রোগীদের যদি আপনি প্রশ্ন করেন যে ঘামটা কেমন, এদের ঘামটার কথা বলেছে যত তত, সেই সাথে সাথে এদের ঘাম সহ যত ডিসচার্জ আছে, সেটা হইতে পারে আপনার ঘাম, হইতে পারে প্রস্রাব, হইতে পারে পায়খানা, সেটা হতে পারে ওই লিউকোরিয়া, কিংবা অন্যান্য সকল ডিসচার্জ গুলো আসে, প্রত্যেকটা ডিসচার্জ এই দুর্গন্ধযুক্ত। সে যদি কোনো ক্ষত নিয়ে আসে, সে যদি কোনো মানে ডিসচার্জ জনিত কোনো প্রবলেম নিয়ে আসে, তাহলে আপনি প্রশ্ন করার সাথে সাথে সে কিন্তু একটাই উত্তর দিবে যে দুর্গন্ধযুক্ত। অর্থাৎ তাদের প্রস্রাব, তাদের পায়খানা, তাদের মাসিক স্রাব, তাদের ক্ষতরোগের স্রাব, কিংবা তাদের চোখের যে কিছুটি, কিংবা তাদের যে কোনো ধরনের স্রাব গুলো দুর্গন্ধযুক্ত, এই কথাটা কিন্তু বলবেন। এছাড়াও মার্কসলের রোগী যদি কিনা লিভারের ডিজিজ নিয়ে আপনার কাছে আসে, তাহলে সে আপনাকে একটা লক্ষণ দিবে, সেটা হচ্ছে যে ওর যখন ঘাম হয়, ওই রোগীর যখন ঘাম হয়, ওই ঘামটা যদি কোনো স্থানে লাগে, অর্থাৎ সাদা স্থানে লাগে, ওই স্থানটা হলুদ ভাব হয়ে যায়। এবং মার্কসলের যদি লিউকোরিয়ার রোগী হয়, তাহলে ওর যে লিউকোরিয়াটা যে জায়গায় লাগে, ওই জায়গাটা হলুদ ভাব হয়ে থাকে, হলুদ মানে দাগ লেগে যায়। এই সকল লক্ষণগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। শুধু মার্কসল পড়ে গেলাম, শুধুমাত্র আমি মার্কসলের তুলনামূলক আলোচনা শুনে গেলাম, শুধুমাত্র অমুক স্যার খুব সুন্দর আলোচনা করেছেন, অমুক স্যার খুব সুন্দর আলোচনা করেছেন, অমুক স্যার ভালো আলোচনা করেননি, আমি মার্কসল ভালো বুঝতে পারিনি, কিংবা অমুক মেডিসিনটা ভালোভাবে বুঝতে পারিনি, স্যারেরা বোঝায় আপনাকে দেবে না। হোমিওপ্যাথিতে কখনো কেউ, হোমিওপ্যাথিতে বলে কথা না, শিক্ষা জিনিসটা কখনো কেউ হাতে ধরে দিতে পারে না। শিক্ষা জিনিসটা নিতে গেলে নিজের মন মানসিকতা থাকতে হবে। সারা বছর সমস্ত গ্রুপগুলোতে ক্লাস করেন, কোনো লাভ হবে না আপনাদের, কোনো লাভ হবে না যদি কিনা নিজে না করেন। আমি যখন আমার গুরুর কাছে শিখতাম, আমি বেশি দিন আমি গুরুর কাছে ছিলাম না, আমি 1.5 বছর ছিলাম, খুব বেশি দিনও না, 1.5 বছর না, তার মধ্যে আবার যাতায়াতের ভিতরে ছিলাম। তো আমি কি করতাম, আমি প্রত্যেক দিন একটা খাতা নিয়ে যেতাম, খাতা নিয়ে কোন রোগীতে কি ওষুধ দিল সেই লক্ষণগুলো আমি লিখে নিয়ে আসতাম। বাড়ি এসে আমার নিজের পড়া ছিল, একাডেমিক পড়া ছাড়াও এই পড়াগুলো বেশি বেশি পড়তাম, যে কেন মার্কসল দিল, কেন এই নাক্সভাম দিল, কেন পালসিটিলা দিল, কেন কস্টিকাম দিল। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে আপনার জ্ঞান আছে। যদি কিনা ওই আপনি শুধুমাত্র শিক্ষিত হন কিন্তু জ্ঞানী হলেন না, তাহলে কিন্তু আপনার ওই শিক্ষিত হওয়ার কিংবা ওই সার্টিফিকেট নেয়ার মূল্যায়ন থাকবে না। জ্ঞানী হতে হবে। বিধায় এই যে মার্কসল মেডিসিনটা আমি পড়াচ্ছি কিংবা মার্কসল মেডিসিনটা সম্পর্কে আলোচনা করতেছি, এটা শুধু শুনলে হবে না। আমি যে কথাটা বলছি, এই কথাটা আপনি অবশ্যই বইয়ের সাথে একটু মিলাই নেবেন, বইগুলো পড়বেন, দেখবেন মনে থাকবে। তো যাই হোক, এই মার্কসলের তাহলে রোগী আসলে আমরা এই কথাগুলো একটু আমরা খেয়াল সহ করে অবশ্যই জিজ্ঞাসা করব, দেখবেন এখান থেকে যে উত্তরগুলো আসবে, এই উত্তরগুলো মার্কসলের পক্ষে যাবে। তো দেখেন, এই মার্কসলের মানসিক সিম্পটমটা সম্পর্কে আমি অল্প পরিসর আলোচনা করব, যেহেতু আমাদের কম্পারেটিভ ডিসকাশন, সেহেতু অবশ্যই অন্যান্য রোগের সাথে কিংবা ওষুধের সাথে তুলনা করব। তো এখানে মার্কসলের যে কথাটা বলা হয়েছে, প্রথম যে কথাটা আমরা জানি সেটা হচ্ছে এই মার্কসলের রোগীরা অধিক পরিমাণে খিটখিটে স্বভাবের এবং এদের মন মানসিকতা ধ্বংসাত্মক। অর্থাৎ এরা যখন রেগে, মার্কসলের রোগীরা যখন রেগে যায়, তখন এদের হিতাহিত থাকে না, এরা ঝগড়া করতেই থাকে, এরা গালি দিতেই থাকে। এবং যদি মার্কসলের কোনো পুরুষ হয়, তার ওয়াইফের সাথে যদি
কোনো ঝগড়া কিংবা কোনো গন্ডগোল করে রাগ করে তাহলে কিন্তু ভাঙচুর জিনিসটা হয়তোবা সে লাঠি দিয়ে কিংবা কোনো বস্তু দিয়ে তাদের টিভি ভাঙতে পারে, তাদের শোকেস ভাঙতে পারে, তার আলমারি ভাঙতে পারে, ফ্রিজ ভাঙতে পারে। ভাঙচুর জিনিসটা মার্শালের মহিলা হলে প্লেট ভাঙবে কিংবা তাদের দৈনন্দিন যে সকল ব্যবহারের জিনিসপত্রগুলো আছে এগুলো চেলে ফেলাতে পারে। বাচ্চা-কাচ্চা মারবে তো সে মারতে আসে, অর্থাৎ মার বন্ধ হওয়ার কোনো উপায় নেই। যদি মার্শালের রোগীরা এমন হয় যে পাড়ার কোনো কুকুর খুব বেশি ডাকাডাকি করে, সে যদি খুব বেশি ডাকাডাকি করে এবং ডিস্টার্ব করে রাস্তাতে যাওয়ার সময়, তখন কি করবে? ওই মার্শালের রোগী কিন্তু ওই কুকুরের তাড়ায় ধরে মেরে তারপরে কিন্তু বাড়িতে যাবে। অর্থাৎ এদের জিদটা এত বেশি, মার্শালের রোগীদের জিদ এত বেশি যে ওদের জিদটা পূরণ করে অর্থাৎ ধ্বংস করে তারপরে ছাড়বে। হিপাস সালফার এর ভিতরে কিন্তু এই সকল লক্ষণগুলো আছে। সিফিলিনামের ভিতরে এই সকল লক্ষণগুলো আছে। এই অ্যাসিড নাইট্রিক মেডিসিনের ভিতরে এই সকল লক্ষণগুলো আছে। কিংবা আপনার অরমেট এর ভিতরে কিন্তু এই সকল লক্ষণগুলো আছে। কিন্তু মার্শালের যে আদার্স সিমটম গুলো আছে এই সিমটম গুলো কিন্তু দেখা জরুরি। মার্শালের মাইন্ড সিমটমের ভিতরে আপনি ব্যস্ততা জিনিসটা এটাও পাবেন। মার্শালের রোগীরা অধিক পরিমাণে ব্যস্ত স্বভাবের, যেটা অ্যাসিড নাইট্রিকের রোগীটা সবচেয়ে বেশি ব্যস্ত, তার চেয়ে একটু কম স্বভাবের ব্যস্তবাদী। হিপাস সালফারের রোগীরাও কিন্তু অধিক পরিমাণে ব্যস্ত। কিন্তু মার্শালের রোগী এবং অ্যাসিড নাইট্রিকের রোগী এবং হিপাস সালফারের রোগী, এই তিনটা রোগী দেখেন, তিনটা রোগী যদি আমরা ব্যস্ততা দেখি তাহলে অ্যাসিড নাইট্রিক আর্জেন্টাম নাইট্রিকামের কথা বলছিলাম আমি, অ্যাসিড নাইট্রিক না। আর্জেন্টাম নাইট্রিকামের রোগী ব্যস্ত, খুবই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? তাদের কাজ কাম নিয়ে ব্যস্ত, তাদের দৈনন্দিন যে সকল কর্মকাণ্ড আছে সেই সকল জিনিস নিয়ে ব্যস্ত। এবং হ্যাঁ, ক্লাসের মধ্যে কল দেয় এবার। আর্জেন্টাম নাইট্রিকামের রোগী ব্যস্ত, হিপাস সালফারের রোগী ব্যস্ত এবং মার্শালের রোগী ব্যস্ত। এবং এদের কথাবার্তা, মার্শাল এবং হিপাস সালফার এই এদের কথাবার্তা কিন্তু একটু খুব বেশি পরিমাণে এবং অসংলগ্ন। অর্থাৎ হিপাস সালফার এবং মার্শাল এরা যখন কথা বলে কারোর কিন্তু সম্মান দিয়ে কথা বলে না। হিপাস সালফারের রোগী কিন্তু ব্যস্তবাদী এবং খুব বেশি, হিপাস সালফারের রোগী খুব বেশি রাগী টাইপের, মার্শালের রোগী রাগী টাইপের। কিন্তু হিপাস সালফারের রোগীরা অধিক পরিমাণে শীতকাতর এবং স্পর্শকাতরতা, সেটা হতে পারে শরীরে এবং হতে পারে মনে। কিন্তু মার্শালের রোগীদের ভিতরে এই স্পর্শকাতরতা এই জিনিসটা কিন্তু দেখা যায় না। এক এবং কাতরতার দিক থেকে মার্শাল উভয় কাতর। হিপাস সালফারের রোগীদের লালা প্রবণ হয় না, মার্শালের রোগীরা কিন্তু লালা প্রবণ হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তবে রাগের দিক থেকে মার্শালের চেয়ে হিপাস সালফার আরো বেশি এগিয়ে। ওই যে বলেছিলাম যে স্পর্শ কাতরতা, হিপাস সালফারের স্পর্শ কাতরতা, এই স্পর্শ কাতরতা শুধুমাত্র শরীরে না, এটা হচ্ছে মনে। যদি কিনা হিপাস সালফারের রোগীদের কোনো কথা তাদের বাইরে যায়, অর্থাৎ মতামতের বাইরে চলে যায়, তাহলে হিপাস সালফারের রোগীরা কিন্তু সহ্য করে না। সামান্য একটু যদি তাদের ইগোতে লাগে, হিপাস সালফার কিন্তু খুব বেশি রেগে যায়। মার্শালের রোগীটা আবার অত বেশি রাগান্বিত হয় না। এবং যদি মাইন্ড সিমটম দেখি তাহলে মাইন্ড সিমটমের ভিতরে হিপাস সালফারের আরো একটা জিনিস আমাদের মাথায় আসবে, সেটা হচ্ছে এরা মার্শালের রোগীরা স্থূল বুদ্ধি সম্পন্ন, খুব বেশি বুদ্ধি এদের মাথায় নেই, বুদ্ধি কম মার্শালের রোগীদের। এবং এরা যে কোনো জিনিস নিয়ে খুব বেশি গভীর চিন্তা করতে পারবে না মার্শালের রোগীরা। সিফিলিটিক মায়াজমের যে সকল রোগীগুলো আছে এরা কিন্তু অতটা গভীর বুদ্ধি সম্পন্ন না। যেগুলো হচ্ছে সাইকোটিক মায়াজমের রোগীরা বেশি বুদ্ধি সম্পন্ন, খুব বেশি ইন্টেলেকচুয়াল
এবং এদের ভিতরে পাণ্ডিত্য দেখা যায়, সেটা হচ্ছে যে সাইকোটিক মায়াজমের। কিন্তু সিফিলিটিক মায়াজমের যেহেতু বলেছি যে কিং অফ সিফিলিটিক, অর্থাৎ সিফিলিটিক মায়াজমের যদি রাজা বলা হয় তাহলে মার্কসকে বলা হয়। তো এই মার্কসের রোগীরা এরা সবসময় মানে গভীর চিন্তা থেকে বিচ্যুত থাকে, গভীর চিন্তা করতে পারে না, এটা একটু মাথায় রাখতে হবে। এবং হিসাব নিকাশের বেলায় এরা কিন্তু হিসাব সহজে মিলাতে পারে না মার্কসের রোগীরা। এছাড়াও এদের ভিতরে বোকা জিনিসটা, মাইন্ড সিমটমের ভিতরে বোকা জিনিসটা, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যায়। তো এই সকল মাইন্ড সিমটম গুলো একটু মাথায় রাখবেন, তাহলে আমরা মাথায় রাখতে পারলে মার্কসের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো অনুযায়ী রোগীকে প্রয়োগ করতে পারবে এবং সহজেই রোগী কিন্তু কিওর করতে পারবে। তো দেখেন, যেহেতু তুলনামূলক আলোচনা, সেহেতু আমরা মাইন্ড সিমটমটা সম্পর্কে অত বেশি কথা না বলে, যে কোন কোন রোগের ক্ষেত্রে মার্কসটা বেশি বেশি ভালো কাজ করে, এক, দ্বিতীয়ত এদের ক্রিয়াস্থল অনুযায়ী কোন মেডিসিনের সাথে তুলনা করলে মার্কসকে আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো, সে সম্পর্কে টুকটাক আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা চেম্বারে অধিক পরিমাণে লিউকোরিয়া রোগী পাই। এখন লিউকোরিয়ার রোগী পেলে আমরা সর্বপ্রথম কিন্তু এই অ্যালুমিনা, সিপিয়া, ক্রিওজোট, বোরাক্স কিংবা ওভিস্টা, মার্কসল, গ্রাফাইটিস, এ সকল ঔষধগুলো মাথায় আনি। তবে দেখেন, মার্কসলের যে লিউকোরিয়াটা আছে, এই লিউকোরিয়াটা হচ্ছে রাত্রিকালীন বৃদ্ধি পাবে। রোগী যদি আপনাকে এই কথাটা বলে যে আমার লিউকোরিয়াটা রাত্রিকালীন বৃদ্ধি হচ্ছে, অধিক পরিমাণে চুলকানি আছে, জ্বালা আছে, কাটানি ভাব আছে, সেই সাথে সাথে প্রস্রাবে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হচ্ছে, এবং এদের যে স্রাবটা হচ্ছে, এই স্রাবটার রংটা হচ্ছে সবুজ টাইপের, অর্থাৎ এই যে রংটা অনেক সময় দেখা যায় যে আমাদের সর্দিটা গাঢ় হয়ে গেলে যেমন একটা সবুজ টাইপের সর্দি বের হয়, ঠিক সবুজ টাইপের এদের রংটা হবে। এবং এদের যে লিউকোরিয়াটা হচ্ছে, এই লিউকোরিয়াটা যে স্থানে লাগে ওই স্থানে কিন্তু মানে ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে মার্কসলের যে লিউকোরিয়াটা, এই লিউকোরিয়ার কথাটা বললাম কি, রাত্রিকালীন বৃদ্ধি, অধিক পরিমাণে চুলকানি থাকবে, জ্বালা থাকবে, কাটানো থাকবে, এদের যে ডিসচার্জটা হবে এটা দুর্গন্ধযুক্ত হবে, এবং একটা আঠালো টাইপের সবুজ রঙের, এবং ওই ডিসচার্জটা যে জায়গায় যায় লাগে ওই জায়গাটাতে ক্ষতর সৃষ্টি হওয়া এবং চুলকানি, এই কথাগুলো কিন্তু আমরা মার্কসলের রোগীদের ভিতরে কিন্তু সর্বপ্রথম পেয়ে যাব। দেখেন, এই চুলকানি যুক্ত এবং এই আঠা যুক্ত, সেই সাথে সাথে যে স্থানে লাগে এই স্থানে ক্ষত হওয়া, এই লক্ষণগুলো আমরা গ্রাফাইটিসের রোগীদের ভিতরে পাই। মনোযোগ সহকারে শুনবেন কিন্তু কথাগুলো, যে গ্রাফাইটিসের রোগীদের ভিতরে এবং ক্রিওজোট এই রোগীদের ভিতরে কিন্তু বেশি বেশি পেয়ে যায়। তবে দেখেন, গ্রাফাইটিসের রোগীদের ভিতরে যে জিনিসটা, সে জিনিসটা হচ্ছে এদের ডিসচার্জ গুলো আঠালো টাইপের থাকবে, মধুর মতো চটচটে থাকবে, এবং গ্রাফাইটিসের স্ট্রাকচার মার্কসলের যে স্ট্রাকচার অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ, দুটো সেম ক্যাটাগরি, কিন্তু মার্কসলের যে স্কিনটা, এই স্কিনটা অত বেশি পুরু না, যেটা হচ্ছে গ্রাফাইটিসের রোগীদের পুরু ভাব থাকে। এবং গ্রাফাইটিসের রোগীদের যে হাতের আঙ্গুল বলেন, পায়ের আঙ্গুল বলেন, ঠোঁট বলেন, মাথার চুল বলেন, সবকিছুতে মোটা ভাব থাকবে, এবং এদের কথাবার্তাও মোটা মোটা থাকবে, এবং কাতরতার দিক থেকে অধিক পরিমাণে গরম কাতর হবে। লিউকোরিয়ার পরবর্তী সময়ে, পিরিয়ডের পরবর্তী সময়ে যদি ডিসচার্জ দেখা যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু গ্রাফাইটিস ব্যবহার করতে পারি। আর মার্কসলের কথা তার মধ্যে একটু বলি, গ্রাফাইটিসের যে
বৃদ্ধিটা দিনের বেলা বেশি বৃদ্ধি হয়ে দেখা যায়, আর মার্কসনের বৃদ্ধিগুলো হচ্ছে রাত্রকালীন সময়। পিরিয়ডের রোগীদের ভিতরেও কিন্তু এই জিনিসটা আছে, সেটা হচ্ছে লিউকোরিয়াটা এটা অধিক পরিমাণে মানে হাজাযুক্ত অর্থাৎ ক্ষতযুক্ত, অধিক পরিমাণে চুলকানি যুক্ত, এবং এদের ডিসচার্জ গুলো দুর্গন্ধযুক্ত। বিশেষ করে যে সকল মহিলাদের দাঁতে পোকার যে একটা আছে, ইতিহাস আছে, এবং যে সকল মহিলাদের পিরিয়ড শুরু হওয়ার আগে এবং পিরিয়ড শুরু হওয়ার পরে এদের লিউকোরিয়া হওয়ার প্রবণতা থাকে, সে সকল মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই কিরিওজোট ব্যবহার করা যায়। তবে দেখেন কিরিওজোটের যে জিনিসটা অধিক দিন যাবত স্থায়ী হয়, এই লিউকোরিয়াটা সারতে চায় না। তাহলে আমরা এখানে 3টা মেডিসিন বলেছি। এর পরবর্তীতে দেখেন পালসিটিলাও কিন্তু হাজাকর আছে, চুলকানি যুক্ত আছে এবং জ্বালা যুক্ত আছে। কিন্তু মার্কসনের যে লিউকোরিয়াটা এটা সবুজ টাইপের এবং আঠালো টাইপের, আর পালসিটিলার রোগীদের হাজাকর পাতলা থাকবে কিন্তু দুধের মতো সাদা থাকবে। যদি কিনা দেখা যায় যে দুধের মতো সাদা আছে কিন্তু যে জায়গায় লাগতেছে ওই জায়গায় চুলকাচ্ছে, রোগী ছটফট করছে, তাহলে কিন্তু আমরা পালসিটিলা ব্যবহার করতে পারি। তো পালসিটিলা মাইল্ড সিমটমটাও কিন্তু অবশ্যই একটু লক্ষণীয়, যেহেতু পলিক্রেস্ট মেডিসিন। দেখেন এই হাজাকর চুলকানি জ্বালাযুক্ত, এবং যদি দেখা যায় যে কোনো মেয়ে অর্থাৎ কিশোরী বয়স যাদের প্রথম পিরিয়ড হয়েছে কিংবা পিরিয়ড 6 মাস হয়েছে, হওয়ার পরে পিরিয়ড বন্ধ হয়ে গেছে, হওয়ার পরপরই লিউকোরিয়া দেখা যাচ্ছে, আর পিরিয়ড হওয়ার নাম নেই, এ সকল মেয়েদের ক্ষেত্রে যদি লিউকোরিয়া দেখা যায় এবং চুলকানি যুক্ত হয়, সেই সাথে সাথে যদি হাজাকর হয়, তাহলে কিন্তু আমরা সিপিআর দিতে পারি। সিপিআর আরো একটা কার্যস্থল আছে, সেটা হচ্ছে যদি দেখেন যে তাদের ওভারিয়ান কোনো প্রবলেম আছে, ওভারিতে সিস্ট হয়েছে কিংবা জরায়ুতে ক্ষত আছে, অধিক দিন পরিমাণে লিউকোরিয়া হচ্ছে, সেই সাথে সাথে রোগীর দিন দিন রোগীর অবস্থা মানে তাদের শারীরিক অবস্থা একদম শেষ পর্যায়ে চলে আসছে, অধিক পরিমাণে দুর্বল, অধিক পরিমাণে নড়বড়ে অবস্থা, তাদের ব্রেস্ট দিন দিন শুকিয়ে আসছে, তাদের হিপটা দিন দিন শুকিয়ে আসছে, অর্থাৎ একেবারে পিছন দিক থেকে দেখে মনে হয় একটা পুরুষ মানুষ যাচ্ছে। এই ধরনের মানুষগুলো যদি লিউকোরিয়ার প্রবলেম নিয়ে আপনার কাছে আসে, তাহলে কিন্তু আমরা সিপিয়া মেডিসিনটা ব্যবহার করতে পারি। দেখেন এই সকল জায়গা থেকে হাজাকর লিউকোরিয়া, সেই সাথে সাথে এদের লিউকোরিয়া আঠালো যুক্ত হচ্ছে, জ্বালাকর হচ্ছে, যে জায়গায় লাগতেছে সেই জায়গাটা প্রচুর পরিমাণে জ্বালা হচ্ছে। এবং ভালোভাবে কিন্তু কথাটা মনে রাখবেন, এই ওষুধগুলো কিন্তু সবসময়ই কিন্তু আপনি লক্ষণের সাথে পাবেন না, সব বইতেও পাবেন না। কারণ রোগীরে আপনি যদি প্রপার কিওর করতে চান, সবগুলো মেডিসিন সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। শুধু লিউকোরিয়ার ক্ষেত্রে আমি মার্কসন হাতে করে রাখলাম, আপনার অ্যালোমিনা রাখলাম, সিপিয়া রাখলাম, হবে না। অনেকগুলো মেডিসিনের লক্ষণ আপনাকে নিতে হবে, তাই যদি না হইতো তাহলে এই এতগুলো মেডিসিন প্রুভিং হইতো না। যাই হোক, যদি কিনা দেখা যায় যে রোগীর লিউকোরিয়ার সমস্যা আছে, হাজাকর আছে, জ্বালা আছে, কিন্তু আঠালো না, পাতলা টাইপের, পালসিটের মতো পাতলা টাইপের, দুধের মতো সাদা, কিন্তু এই রোগীর প্রস্রাব লাগলে আর ধরে রাখতে পারছে না, পিরিয়ডটা অনেকদিন বন্ধ হচ্ছে, আর প্রস্রাব ধরে রাখা যাচ্ছে না,
এবারে প্রস্রাব হচ্ছে, হয়তোবা আমাদের টিপিআর পরবর্তীতে যে মেডিসিনটা সম্পর্কে বলতেছি, যে যদি দেখেন যে কোনো মহিলার লিউকোরিয়া আছে, হাজাকর আছে, জ্বালা আছে, সেই সাথে সাথে দুধের মতো সাদা লিউকোরিয়া আসতেছে এবং চুলকাচ্ছে খুব বেশি, এবং এই যে আগের যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলোতে আপনি মার্কসল পাচ্ছেন, এই লক্ষণগুলোতে সিপিয়া পাচ্ছেন, গ্রাফাইটিস পাচ্ছেন, কিংবা হচ্ছে পালসিটা পাচ্ছেন, কিন্তু যদি কিনা কথা আসে যে এই লক্ষণ সহ প্রস্রাব লাগলে আর প্রস্রাব ধরে রাখতে পারছি না, বারে বারে প্রস্রাব হচ্ছে, ডাক্তারের মাথায় এখন প্রস্রাব, অন্যান্য ওষুধ দিচ্ছি, মার্কসল দিলাম, সিপ্রিডাম দিলাম, কিংবা আপনার অ্যাসিড নাইট্রিক দিয়েছি, গ্রাফাইটিস দিয়েছি, পালসিটিলা দিয়েছি, সিপিয়া দিয়েছি, হাতে যত ওষুধ ছিল ওষুধ সব দেওয়া শেষ, আর কোনো ওষুধ নেই। এখন কি করি? হায় রে হায়, রোগী তো হাত ছাড়া হয়। ঠিক এই জায়গাটাতে যখন দেখা যায় যে প্রস্রাবের ধারণ ক্ষমতা নেই, আমি কস্টিকাম চিন্তা করব না, ঠিক এই জায়গাটাতে হেলোনিয়াস এই মেডিসিনটা আপনি ব্যবহার করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। কিংবা যদি কেউ 3x শক্তি ব্যবহার করতে পারেন, হ্যাসিকোরিয়া মেডিসিনটা যদি ব্যবহার করতে পারেন, যেখানে চুলকানি যুক্ত আছে, হাজা যুক্ত আছে, কিংবা যেখানে জ্বালা যুক্ত আছে, যে জায়গায় লাগে সেই জায়গায় হেঁচে যায়, যে জায়গায় লাগে সেই জায়গায় চুলকায়, তাহলে কিন্তু হ্যাসিকোরিয়া মেডিসিনটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। রোগীর ভ্যাজাইনার ভিতরে অধিক পরিমাণে চুলকানি, এমন কি মনে হচ্ছে ওই জায়গাটাতে কুটকুট করতেছে, একটু চুলকায় দিলে ভালো হয়, সেই সাথে সাথে সেক্সুয়াল ডিজায়ারে চলে আসতেছে এবং এই ধরনের লিউকোরিয়া আসতেছে, সে জায়গাগুলোতে কিন্তু আমরা হ্যাসিকোরিয়া কিংবা হাইড্রাস্টিস ক্যান 3x শক্তিতে ব্যবহার করতে পারি। রোগী কিন্তু অবশ্যই আপনাকে ছেড়ে যাবে না, আপনার প্রতি ভরসা রাখবে, অন্তত রিপিটেড ডোজ, কয়েকটা ডোজ দিয়ে দেখবেন, রোগী কিন্তু আপনার উপর ভরসা করবে। দেখেন এই লিউকোরিয়ার ক্ষেত্রগুলোতে আমরা মার্কসলের সাথে এই সকল মেডিসিন গুলো কিন্তু টুকটাক আমরা আলোচনা করেছি। আমরা এই সকল মেডিসিন সহ আমরা অনেক সময় স্যাবাইনাকেও ব্যবহার করতে পারি, যদি কিনা দেখা যায় যে ক্যালিবাইক্রোমের মতো টানলে লম্বা হচ্ছে ডিসচার্জটা, আঠাযুক্ত টানলে লম্বা হচ্ছে, সুতার মতো চটচটে, সেই সাথে সাথে ভ্যাজাইনাতে অধিক পরিমাণে হাজাকর চুলকানি হচ্ছে, এবং ওই রোগীর কথা হচ্ছে যে মাসিক যখন হচ্ছে এই মাসিকটা ক্লিয়ার হচ্ছে না, কিংবা কালো কালো চাপ মতো হচ্ছে, পেটে ব্যথা আছে, এবং এই সকল জায়গাগুলোতে যদি এর পরবর্তী সময়ে যদি লিউকোরিয়া দেখা যায়, তাহলে কিন্তু আমরা স্যাবাইনা মেডিসিনটা ব্যবহার করতে পারি। আমি পার্সোনালি এই যে সিপিয়া, স্যাবাইনা, আপনার এই মার্কসল কিংবা ক্রিওজোট, গ্রাফাইটিস, এই সকল মেডিসিনের রোগী অধিক পরিমাণে পেয়েছি, এবং ইনফার্টিলিটির ক্ষেত্রে এই সকল মেডিসিন গুলো কিন্তু বৃহৎ আকারে ব্যবহার করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু সম্মান রাখার মতো আল্লাহ আমার রাখছেন, ইনফার্টিলিটির অনেকগুলো রোগীতে সাকসেস হয়েছে এই সকল মেডিসিন গুলো। বিশেষ করে ইনফার্টিলিটির রোগীর ক্ষেত্রে কিন্তু অধিক সময় পিরিয়ডের যে গোলযোগ এবং লিউকোরিয়ার গোলযোগ, এই দুইটা গোলযোগ কিন্তু বেশি দেখা যায়। এমনও হয় যে পুরুষের সিমেন অ্যানালাইসিস করেছেন, পুরুষের তার সেক্সুয়াল যে সকল সিমটম গুলো সবগুলোই ঠিক আছে, পুরুষ ফিট, মহিলাদের ক্ষেত্রে অন্যান্য লক্ষণগুলো সবগুলো আপনি হচ্ছে যে আপনার রোগীর পিরিয়ড ঠিক মতো হচ্ছে, রোগীর যে প্যাথোলজিক্যাল যে সকল রিপোর্ট গুলো আছে, কোনো ইউট্রাসটা কোনো প্রকারের সিস্ট নেই কিংবা অন্যান্য কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে না, কনসেপ্ট হচ্ছে না, তখন কিন্তু অবশ্যই তার লিউকোরিয়ার যে হিস্ট্রিটা, এই হিস্ট্রিটা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে।
স্যার আমি আজকে মনে হয় শেষ করতে পারবো না মার্কসল, আপনাদের 10:30 তো বেজেই গেল। একটা রোগের ক্ষেত্রেই তো আমি এতে চলে আসলাম। এই সকল জায়গাগুলোতে কিন্তু মার্কসলটা এবং মার্কসলের সাথে অন্যান্য মেডিসিন গুলো কিন্তু ব্যবহার করতে পারি। খেয়াল করেন, আমরা মুখের ক্ষতের রোগী অধিক পরিমাণে পাই। আমি যদি বিচার করি যে চেম্বারে বিশেষ করে বাচ্চা রোগী পাওয়া যায়, তো বাচ্চা রোগীদের বর্তমান সময়ে অধিক পরিমাণে মুখের ক্ষতের রোগী পেয়ে যাচ্ছে আমরা। দেখেন, এই অনেক সময় আমাদের চেম্বারে আমাদের প্রয়োজনীয় যে সকল ইকুইপমেন্ট থাকা দরকার, এই ইকুইপমেন্ট থাকে না। আমরা নাক, কান, গলা এগুলো পরীক্ষা করার যে সকল যন্ত্রগুলো আছে, এই যন্ত্রগুলো আমাদের কাছে থাকে না। যার ফলে অনেক সময় দেখা যায় যে চেম্বারে রোগী আসছে, গলাটা আমি পরীক্ষা করতে পারিনি, বাচ্চার জ্বর হয়েছে, কিংবা হয়তোবা কোনো কিশোরীর জ্বর হয়েছে। তো জ্বর হয়েছে, আমি হঠাৎ করে জ্বর এসেছে প্লেটোনা দিয়েছি, হঠাৎ করে জ্বর এসেছে হয়তো ওয়েদার চেঞ্জ হয়েছে ব্রাউনিয়া দিয়েছি, উচ্চ জ্বর হচ্ছে পাইরোজিয়াম দিচ্ছি, কিংবা হয়তোবা দেখা যায় যে উচ্চ জ্বর হয়েছে চিনিনাম সালফ, চিনিনাম আর্টস দিয়েছি, কাজই হচ্ছে না। আমি তো নিজেই চিন্তা করতেছি না যে কেন কাজ হচ্ছে না। জাহাঙ্গীর আলম ভাই, আপনি কিছু বলবেন নাকি? কাজ হচ্ছে না। রোগীর গলাটা পরীক্ষা করেন, গলাটা পরীক্ষা করে যদি দেখা যায় তাদের গলাতে ক্ষত আছে এবং অধিক পরিমাণে লালা আসছে, বাচ্চার অধিক পরিমাণে লালা আসছে, সেই সাথে সাথে জ্বর, প্রচুর পরিমাণে জ্বর, যে জ্বরটা রাত্রে বৃদ্ধি পাচ্ছে। দেখেন, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ব্যাপার। এগুলো শুধু পড়লেই হয় না, শুধু ক্লাস করলেই হয় না, কিছু কিছু নিজস্ব অভিজ্ঞতা থেকে এগুলো পাওয়া যায়। যে রোগীর জ্বর মোটেও সারতেছে না, রাত্রকালীন জ্বর বৃদ্ধি পাচ্ছে, প্রচুর পরিমাণে জ্বর হচ্ছে, কাঁপুনি হচ্ছে, রোগীর যে ডিসচার্জ গুলো হচ্ছে, বিশেষ করে মুখ থেকে অধিক পরিমাণে লালা আসছে, জ্বর সারতেছে না, তখন আপনি অবশ্যই মার্কসলের যে লক্ষণগুলো, এই মার্কসলের লক্ষণগুলো কিন্তু অবশ্যই একটু মিলাই নেবেন। আমরা মুখের ক্ষতর ক্ষেত্রে শুধু মার্কসল না, মুখের ক্ষতর ক্ষেত্রে আমি মার্ক সায়নেটা এই মেডিসিনটাও কিন্তু ব্যবহার করি। দেখেন, যখন মার্কসলে কাজ করে না, অধিকাংশ ক্ষেত্রগুলোতে দেখেছি মার্কসলে কাজ করতেছে না, মার্ক সায়নেটা, বিশেষ করে যাদের ফেরিনজাইটিসের প্রবলেম আছে, গলক্ষতের প্রবলেম আছে, ফেরিনজাইটিসের রোগী যখন পাবেন, অধিক পরিমাণে কাশি আছে, লালা আছে, সেই সাথে সাথে গলায় ক্ষত আছে, জিহ্বা থেকে লালা করতেছে, জিহ্বায় দাঁতের ছাপ আছে, মার্কসলের লক্ষণ পাচ্ছেন, কিন্তু মার্কসলের লক্ষণ অনুযায়ী ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, রোগীর পূর্বের যে প্যাথোলজিক্যাল যে রিপোর্ট আছে, রিপোর্টে বলতেছে রোগীর ফেরিনজাইটিস। এই সকল রোগীদের ক্ষেত্রে মার্কসল ব্যবহার করতে পারেন। দেখেন, ল্যারিনজাইটিসের ক্ষেত্রেও কিন্তু মার্কসল ব্যবহার করতে পারবেন, কিংবা মার্ক সায়নেটা ব্যবহার করতে পারেন, যদি কিনা আপনার এই যে আমাদের আলজিবা আছে, এই আলজিবার ক্ষেত্রে ওই জায়গাটা যদি ফুট করতে করতে কাশি হয়, লালা হয়, সর্দি প্রবল হয় এবং জ্বর যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু মার্কসল কিংবা মার্ক সায়নেটা এই দুটো মেডিসিন ব্যবহার করতে পারি। মুখের ভিতরে ক্ষত হয়েছে, ক্ষতর ক্ষেত্রে দেখা যায় যে ক্ষতটা যে জায়গায় ক্ষত হয়েছে ওই জায়গাটা প্রচুর পরিমাণের ব্যথা আছে, খুব বেশি সেনসিটিভনেস কাজ করতেছে তার ভিতরে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা অ্যাসিড নাইট্রিক এবং সেই জায়গাগুলোতে খুব বেশি ব্যথা থাকলে হিপাস সালফার আর্সেনিক অ্যালবামও ব্যবহার করতে পারি। আমি ক্যালিক্লোর ব্যবহার করি, যখন দেখা যায় যে লালা নেই কিন্তু ব্যথা আছে, যন্ত্রণা আছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমি ক্যালিক্লোর ব্যবহার করে থাকি।
বাচ্চাদের মুখে ক্ষত, বিক্ষিপ্তভাবে ক্ষত আছে বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলো থেকে আমি কিন্তু ব্রক্স মেডিসিনটা ব্যবহার করে থাকি। ব্রক্স নিম্ন শক্তিতে বেশি বেশি ব্যবহার করে থাকি। ব্রক্স যে বিশুন্য অর্থাৎ আপনার 3x পাওয়ার, এই 3x পাওয়ার কিন্তু মুখে বেশি লাগাতে দিয়ে থাকি। এই 5 দিনের বাচ্চা 10 দিনের বাচ্চা যাদের মুখে ঘা হয় তাদের ক্ষেত্রে আমি বোরক্সটা কিন্তু খুব বেশি ব্যবহার করে থাকি। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু রেজাল্ট পেয়ে থাকি। আমাদের তো এই যে জায়গাগুলোতে কিন্তু নিজস্ব চিন্তাধারাতে আপনি অন্ততপক্ষে যে হোমিওপ্যাথের যে 2টা চোখ না 3টা চোখ থাকা দরকার। এই 3টা চোখ দিয়ে দেখে কিন্তু থার্ড আই দিয়ে কিন্তু আপনি মেডিসিন সিলেক্ট করবেন, দেখবেন প্রত্যেকটা মেডিসিন কিন্তু ডিনামাইটের ন্যায় কাজ করবে। এই মার্কসলের মুখের ক্ষতের একটা রোগীর কথা বলি। গত বছরে ঠিক গরমের সময় এক রোগী আসছে অনেক দূর থেকে, প্রায় 40-45 কিলোমিটার দূর থেকে আসছে। কোথা থেকে কার কাছে শুনে আসছে যে অমুক জায়গায় গেলে নাকি মুখের ক্ষত ভালো হয়। এক রোগী আসছে আমার কাছে। তো অনেকগুলো হোমিওপ্যাথ যারা আছেন ওনারা চেষ্টা করেছেন, অনেক হোমিওপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশন উনি সাথে করে নিয়ে আসছেন। তো সেখানে অ্যাসিড নাইট্রিক দেয়া হয়েছে, সেখানে মার্কসল দিয়েছেন তিনি, কিংবা সেখানে সিফলিনাম দিয়েছে, সেই জায়গাটাতে আপনার হিপার সালফার দিয়েছে। কিন্তু প্রত্যেকটা মানুষ মার্কসলকে 200 শক্তিতে ব্যবহার করেছেন। মার্কসলের স্পেসিফিক লক্ষণ আছে, লক্ষণগুলো মার্কসলগুলো কভার করতেছে, কিন্তু ওনারা তো আমি এই রোগীর কেস টেকিং করার পরেও দেখলাম যে মার্কসল হচ্ছে, মার্কসলকে কভার করছে। তো আমি ওনাকে অনেক 2টা মাত্রা দিয়েছি এবং ওনার ক্যালিমিউর দিয়েছিলাম। আমি বায়োকমিক ব্যবহার করি, তো ক্যালিমিউর 200x দিয়েছিলাম এবং মার্কসল দিয়েছি, অনেক 2টা ডোজ দিয়েছিলাম। তো এই রোগীটা ওখান থেকে 3 মাস পরে আমার জানায় যে ওই একবার মার্কসল দেওয়ার পর, মানে একবার ওষুধ খাওয়ার পরে আর তার কখনো হয়নি। এবং ওই রোগীটার মাঝে মাঝে এখনো অন্যান্য রোগ নিয়ে আসে, কিন্তু তার এই পর্যন্ত এখন দেখা হয়নি। আমি এখানে মার্কসলের কথাটা শুধুমাত্র পাওয়ারটার কথা বলার কারণ হচ্ছে, দেখেন আমরা পাওয়ারের ক্ষেত্রে খুব বেশি উদ্বিগ্ন। একটা রোগীকে মার্কসল দিলাম, মার্কসল 200 দিয়েছি, 200 দেওয়ার পরে দেখা গেল যে কাজ হয়নি, কিন্তু রোগী মার্কসলের রোগী, কিন্তু কাজ হয়নি। আমি চেঞ্জ করে অন্য মেডিসিনে চলে গেছি, কিংবা চেঞ্জ করে হয়তো মার্কসলে কাজ হয়নি, আমরা সিফলিনাম দিয়ে বসে থাকলাম। কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারি না, কেন? আমরা মার্কসলের লক্ষণ পেয়েছি, 200 থেকে তো অনেম আসতে পারি, আমরা কেন ব্যবহার করি না? ওষুধ চেঞ্জ করার ক্ষেত্রে আমরা একবারও চিন্তা করি না, শুধু ওষুধ চেঞ্জ করে দিই, যে ওষুধ চেঞ্জ করে দিয়েছি এবার ঠিক হয়ে যাবে। কিন্তু এই জায়গাগুলোতে অবশ্যই প্রত্যেকটা 15 মিনিট এই জায়গাগুলোতে আমরা অবশ্যই একটু ধৈর্য ধারণ করব। এবং আমার স্যার একটা কথা বলতেন যে প্রত্যেকটা মেডিসিনের পাওয়ার একটা বড় বড় মেডিসিন অর্থাৎ পলিক্রেস মেডিসিনের ন্যায় কাজ করে। যেমন দেখেন, আপনি যদি নাক্স ভম ব্যবহার করেন, নাক্স ভম ব্যবহার করলে হয়তোবা কনস্টিপেশন আছে, কনস্টিপেশনের ক্ষেত্রে আপনি যদি নাক্স ভম 200 ব্যবহার করেন, তাহলে কিন্তু তার কনস্টিপেশনটা আরো বাড়তে পারে। ঠিক এই জায়গাটাতে যদি নাক্স ভম 30 ব্যবহার করেন, তাহলে স্টুলটা কিন্তু একটু নরম হতে পারে, তো স্টুলটা তাদের সরল হতে পারে। অর্থাৎ স্টুল নরম করার ক্ষেত্রে নাক্স ভম 30, স্টুলটা শক্ত করার ক্ষেত্রে আমরা নাক্স ভম 200 ব্যবহার করি। তাহলে দেখেন একটা ওষুধ ভিন্নভাবে কাজ করানো যায়। আমরা সাইলেসিয়ার ক্ষেত্রগুলোতে কি করি, যে কোনো ধরনের পুজের ক্ষেত্রে সাইলেসিয়া 30 ব্যবহার করি পুজ উৎপাদন করার ক্ষেত্রে, আর পুজ শুকানোর ক্ষেত্রে সাইলেসিয়া 200 ব্যবহার করি।
হিপার সালফারের ক্ষেত্রেও তাই, মার্কসলের ক্ষেত্রগুলোও তাই। অর্থাৎ আমাদের পাওয়ারটা সম্পর্কে জ্ঞান থাকাটাও কিন্তু খুব বেশি জরুরি, এটা একটু মনে রাখতে হবে। নাই স্যার, আমাদের কি আজকে তো হচ্ছে কি বার? সোমবার।